কুসুমে একজন বিধবা মহিলা ছিল, যে নিজের স্বামীর মৃত্যুর পরে নিজের ছেলে কুণালের সাথে থাকত। কুণালকে খুব আদর যত্নেও মানুষ করেছিল, আর এখন তার বিয়ের বয়সও হয়ে গেছে। একদিন কুণাল অফিস থেকে আসে, আর কুসুম তাকে বলে, কুণাল, তোমার সাথে কিছু কথা বলার আছে। হ্যাঁ বলো না। তুমি হাত পা ধুয়ে আসো আর খাবার খেতে বসো, তারপর বলছি। ঠিক আছে মা, তুমি খাবারটা দাও, তারপরে কথা বলছি। কুসুম ওর জন্য গরম গরম খাবার দেয়, আর কুণাল হাত মুখ ধুয়ে এসে খাবার খেতে বসে পড়ে। তারপরও প্লেটটা তুলে দেখে যে প্লেটের মধ্যে বেশ সুস্বাদু খাবার রয়েছে, আর পাশের প্লেটে তাকিয়ে দেখে যে ওতে বেশ কিছু ছবি রয়েছে। এইসব কি মা? এই এতগুলো ছবি এই প্লেটে কেন রাখা হয়েছে? আমি তোমার সাথে এই কথাটাই বলতে চাইছিলাম। এইগুলো হলো মেয়েদের ছবি, যাকেই তোমার পছন্দ হয় আমাকে বলে দিও। মা, তুমি তো জানো যে আমি বিয়ে করতে চাই না, তাহলে কেন এসব করছো তুমি? বিয়ে করতে চাও না, বিয়ে করতে চাও না, ব্যাস একটাই কথা বারবার বলো। এখন তো বিয়ের বয়স হয়ে গেছে। আমি তো আমার বৌমা আর নাতনির চেহারা দেখতে চাই। আমার সমস্ত বান্ধবীদের নাতি নাতনি হয়ে গেছে, আর আমি হলাম যে বাড়ির কাজেই ব্যস্ত থাকি। আমি তোমাকে বলেছি না যে আমি বিয়ে করতে চাই না? যখন আমি আমার অন্য বান্ধবীদের সাথে বাইরে যাই, তখন সবাই তাদের বউয়ের নিন্দা করে, আর এক আমি যার কাছে বৌমাই নেই, তাহলে নিন্দা কার করব? আচ্ছা, তাহলে নিন্দে করার জন্য তোমার বৌমা লাগবে? আরে না বাবা, আমি শুধু আমাদের পরিবারকে সম্পন্ন দেখতে চাই। তোর বাবার যাওয়ার পর এক তুই তো আছিস, যার সাহারায় আমি আমার পুরো জীবন কাটিয়েছি। এখন ব্যাস তোর সংসার পূর্ণ হোক, তাহলে আমি মনের শান্তি নিয়ে তোর বাবার কাছে চলে যেতে পারবো। আমার কোনো দুঃখ থাকবে না। মা, তুমি এসব কথা কেন বলো বলো তো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি বিয়ে করে নিচ্ছি, তুমি আর নিজের মনকে কষ্ট দিও না। ঠিক আছে, এবার চোখের জলটা মোছো। কুণাল বিয়েতে রাজি হয়ে যায়, আর কুসুম একটা ভালো মেয়ে দেখে ওর ধুমধাম করে বিয়ে দিয়ে দেয়। কুসুম আর কুণাল এইটা জানেই না যে যে মেয়েটা দেখতে এত সুন্দর, সে ভেতর থেকে কতটা খারাপ। বৌমা, সূর্য উঠে গেছে সোনা, এখন তো উঠে পড়। কি হয়েছে? আমাকে শান্তি মতো ঘুমোতেও দেন না। সূর্য উঠে গেছে তো আমি কি করব আবার? এটা তো রোজকার কাজ, আর আমার সকাল সকাল ওঠার অভ্যেস নেই কিন্তু। আর মা, আমার জন্য চা নিয়ে আসুন, বেডটি আমার খুব পছন্দ। কুসুম পিঙ্কির আচরণ দেখে সব সময় খুব চিন্তায় থাকত। পিঙ্কি নিজের শাশুড়িকে মায়ের কথা তো দূর, শাশুড়িও মনে করত না। বেশিরভাগ দিনই কুসুমকেই সব কাজ করতে হতো। পিঙ্কি এক গ্লাস জল পর্যন্ত নিজে তুলে নিত না। এত রাত্রিবেলা তুমি কোথায় যাচ্ছ? বাড়ির বৌমারা এত রাতে বাইরে বেরোলে লোকেরা অন্য কথা বলবে। ও মা, আমি কতবার বলেছি যাওয়ার সময় আমাকে আটকাবেন না। আর আমার দিন তো রাত্রিবেলায় শুরু হয়, আমি কি করব? আমি আমার বন্ধুদের সাথে ডিস্কো যাচ্ছি। কুণাল তো দুদিনের জন্য বাইরে গেছে, তো আমি বাড়িতে বসে বসে বোর হচ্ছিলাম, তাই আমি ভাবলাম ডিস্কোই চলে যাই। ডিস্কো? কিন্তু ওটা তো... ও মা, আমার কাজে দখল দেবেন না। পিঙ্কি কুসুমকে বাজে একটা উত্তর দিয়ে ওখান থেকে চলে যায়। কুসুম হাঁ করে তাকিয়ে থাকে, আর এটাই ভাবে যে কিরকম বৌমার ইচ্ছা ছিল আর কিরকম বৌমা সে নিয়ে এসেছে, কিন্তু এই কথাটা সে তার নিজের ছেলেকে বলতে পারত না। মা, বিকেলে আমার কিছু বন্ধুরা খাবার খেতে আসছে, ভালো কিছু বানিয়ে দেবেন কিন্তু। কুসুম সবার জন্য ফুচকা, কচুরি, সুজি আর পায়েস বানিয়ে দেয়। সেটা দেখে পিঙ্কি খুব রেগে যায়, আর ওকে আজে বাজে কথা বলে। এইসব কি খাবার বানিয়েছো? এত অয়েলি আর স্পাইসি। পিঙ্কি, কে ইনি? উনি আমার মেড। পিঙ্কি, তুই তো বদমাইশির সমস্ত লিমিট ক্রস করে দিয়েছিস। আমি তোর কথা সহ্য করে যাচ্ছি, আর মানে এটা না যে তুই তোর বন্ধুদের সামনে যা কিছু বলবি। আমি ওর মেড না, বরং শাশুড়ি। শোনো মা, তুমি আমার বন্ধুদের সামনে আমার অপমান করছো। যদি আমি তোর অপমান করছি আর আমার হাতের খাবার তোর পছন্দ না, তাহলে তোকে আমি তোর বন্ধুদের সামনে একটা চ্যালেঞ্জ দিচ্ছি যে তুই আমার হাতের বাহুবলী কচুরি খা। আর যদি তুই আমার হাতের বাহুবলী কচুরি খেয়ে ফেলিস, তাহলে আমি তোর সমস্ত কথা শুনবো। আর যদি তুই না খেতে পারিস, তাহলে তোকে এই বাড়ি থেকে বেরোতে হবে। হ্যাঁ, আমি রাজি আছি। কুসুম আর পিঙ্কির মধ্যে প্রতিযোগিতা শুরু হয়ে যায়। কুসুম রান্নাঘরে যায়, বাহুবলী কচুরি বানিয়ে নিয়ে আসে। পিঙ্কি আর কুসুম দুজনেই
পিঙ্কির সব বন্ধুরা এটা দেখার জন্য উৎসাহিত হয়ে পড়ে যে পিঙ্কি এই বাহুবলী কচুরিটা খেতে পারে নাকি না। সবাই এক জায়গায় বসে থাকে আর পিঙ্কি এই বাহুবলী কচুরিটা খাওয়া শুরু করে দেয়। পিঙ্কি, এই নে আমার হাতের বানানো বাহুবলী কচুরি। এখন এর ওপরেই তোর ভবিষ্যৎ নির্ভর করছে যে তুই হারবি না জিতবি। এখন দেখা যাক। ব্যাস এইটুকু কথা? ঠিক আছে, এতে আমি আরো একটা জিনিস জুড়ে দিচ্ছি। আর যদি আমি এই বাহুবলী কচুরি খেয়ে ফেলি তাহলে তোমাকে এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। হ্যাঁ, আমি তোর কথায় রাজি আছি। পিঙ্কি বাহুবলী কচুরি খাবার জন্য তৈরি হয়ে যায়। অনেক চেষ্টা করে কিন্তু ওই বাহুবলী কচুরিটা সে খেতে পারে না। পিঙ্কির সব বন্ধুরা ওকে উৎসাহ দেয় কিন্তু পিঙ্কি হেরে যায়। আরে, এই কচুরিটা তো আমি খেতেই পারছি না। এই বাহুবলী কচুরি তো অনেক অনেক বড়। কিভাবে খাবো এটা আমি বুঝতেই তো পারছি না। এর থেকে ভালো তো আমি হারই মেনে নিই। পিঙ্কি হার মেনে নিয়ে নিজের অ্যাটাচিটা নিয়ে বাড়ি ছেড়ে চলে যেতে চায়। তখন কুসুম ওকে আটকায়। দাঁড়িয়ে যা পিঙ্কি, তুই এই বাড়ির বৌমা আর আমার লক্ষ্মী। লক্ষ্মী বাড়ি ছেড়ে যায় না, এটাই আমাদের সংস্কার। কিন্তু আমি তো এই প্রতিযোগিতা হেরে গেছি না। এই প্রতিযোগিতা আমি তোকে শিক্ষা দেওয়ার জন্য করেছিলাম আর আমি বুঝে গেছি যে তুমি তোমার ভুল বুঝতে পেরেছো। তাহলে দাঁড়িয়ে যাও, কিন্তু একটা কথা সব সময় মনে রেখো যে নিজের বড়দের সাথে কখনো অসম্মানভাবে কথা বলো না। ওরা সব সময় তোমার ভালোই চায়। পিঙ্কি চোখে জল নিয়ে কুসুমকে জড়িয়ে ধরে আর তারপর সবাইকে বাহুবলী কচুরি খাওয়ায়। ওদের সবার কুসুমের বাহুবলী কচুরি খেতে খুব ভালো লাগে। আর ওদের মধ্যে একজন মেয়ে বলে ওঠে, আন্টি, আপনার এই বাহুবলী কচুরি সত্যি খুব ভালো। আমার একটা রেস্টুরেন্ট আছে, আমি চাই যে আপনি ওখানে এসে বাহুবলী কচুরি বানান। তাতে আমাদের রেস্টুরেন্টেরও নাম হবে আর আপনার বাহুবলী কচুরিরও। সোনা, এটা তো আমি আমার শখের জন্য বানাই, নামের জন্য নয়। এই সব কিছু কুনাল দরজার পিছনে দাঁড়িয়ে দেখছিল। তারপরও ভেতরে আসে আর নিজের মাকে বলে, মা, পূজা ঠিকই বলছে, তুমি এই বাহুবলী কচুরি অবশ্যই বানাও, দেখো সবার ভালো লাগবে। কুনাল আর পিঙ্কি বারবার বলল বলে কুসুম বাহুবলী কচুরি বানাতে রাজি হয়ে যায়। সবার বাহুবলী কচুরি বানাতে খুব ভালো লাগে আর সে তার কচুরির নাম রাখে শাশুড়ির বাহুবলী কচুরি। ওর বাহুবলী কচুরি খুব বিখ্যাত হয়ে যায় আর কুসুমের খাবার সবার খুবই ভালো লাগে। মা, আপনার এই বাহুবলী কচুরি তো আমার জীবনই পাল্টে দিয়েছে। এখন আমিও আপনার কাছে এটা শিখব। এখন আমি আমার মাকে পেয়েছি। আমার মা নেই না, তাই আমি বুঝতেই পারছিলাম না যে মায়ের ভালোবাসা কিরকম হয়। এখন থেকে আমি মায়ের ভালোবাসা পেয়ে গেছি। দুই শাশুড়ি বৌমা মিলে হেসে খেলে এখন বেশ সুখে বাস করতে শুরু করে। আব্দুল একজন খানসামা ছিল যে সুলতান মিয়ার হোটেলে তন্দুরি বানাতো। ভাই, আমাকে একটা তন্দুর পার্সেল করে দাও। আগে এক্ষুনি দিচ্ছি। আপনার হাতের তন্দুরের কোনো জবাব নেই আব্দুল মিয়া। আমি অনেক হোটেলের তন্দুর খেয়েছি, কিন্তু আপনার হাতের তন্দুরের মতো স্বাদ কোথাও পাওয়াই যাবে না। ধন্যবাদ, আপনার যে আমার তন্দুরি ভালো লেগেছে সেটাই অনেক। আব্দুল অনেক বছর ধরে এই হোটেলেই কাজ করছিল। সবকিছু ঠিকই চলছিল। তারপর একদিন সুলতান মিয়ার ছেলে আফজল হোটেলের দেখাশোনা করতে আরম্ভ করলো। ভাই, আপনার হোটেলের তন্দুরির তো কোনো কথাই নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি জানি জনাব, অনেক লোক আব্দুল মিয়ার তন্দুরির খুব প্রশংসা করেন। এই শুনে আব্দুল হাসল। সে আফজলের মনে দুষ্টু বুদ্ধির ব্যাপারে জানতো না। আফজল ভেবে রেখেছিল যে ও তন্দুরি কাউন্টার আরো বড় করে বানাবে এবং আরো অনেক খানসামা রাখবে। আব্দুল ভাই, এবার আপনাকে অন্যান্য খানসামাদেরও আপনার মতন তন্দুরি বানাতে শেখাতে হবে। আসলে ব্যাপারটা হলো, আমি তন্দুরির কাউন্টারটা বড় করতে চলেছি যাতে আরো বেশি অর্ডার নিতে পারি, সেই জন্য। হ্যাঁ নিশ্চয়ই, আমি সব খানসামাদের শিখিয়ে দেবো। এই শুনে আফজল খুশি হলো। কিছুদিন পর তন্দুরি কাউন্টার বড় হয়ে গেল। আরো দুজন খানসামা কাউন্টারে এলো, আলতাফ আর আরবাজ। এবার আমাকে ভালো করে দেখো আর শেখো। যদি আমার মতন ভালো করে তন্দুরি বানাতে পারো তাহলে গ্রাহক তোমাদেরও তারিফ করবে। আব্দুল দুজনকে ভালো করে তন্দুরি বানাতে শেখাতে লাগলো। কিছুদিনের মধ্যেই ওরাও আব্দুলের মতন তন্দুরি বানাতে শিখে গেল।
আশা করি এবার আপনার হোটেল খুব ভালো ব্যবসা করবে এবং ভালো লাভ করবে। আপনার আশীর্বাদ থাকলে সবই হবে আব্দুল মিয়া। আব্দুল ভালো মনে ওই দুজন খানসামাকে তন্দুরি বানাতে শিখিয়েছিল, কিন্তু আফজল খুব চালাক ছিল। ওর মনে শুধু টাকা রোজগার করার জেদ ছিল। তাই জন্য ও একটা নতুন পোল্ট্রিওয়ালার সাথে সওদা করলো। এই পোল্ট্রিওয়ালা আফজলকে সস্তা দামে মরা মুরগি বিক্রি করতে লাগলো, যার জন্য আফজলের লাভ বেড়ে গেল। তন্দুরি কাউন্টার বড় হয়ে যাওয়ার কারণে গ্রাহকও বেড়ে গিয়েছিল। সবকিছু ঠিকঠাক চলছিল, কিন্তু একদিন যখন আব্দুল বেশ রাত পর্যন্ত হোটেলে ছিল, তখন হোটেলের মালিক সুলতান সেখানে এলো। বাবা আফজল, কেমন চলছে হোটেল? খুব ভালো আব্বা। আমি শুনেছি তুই নাকি পোল্ট্রিওয়ালা বদলে দিয়েছিস। হ্যাঁ আব্বা, এই পোল্ট্রিওয়ালা আমাদের কম দামে মুরগি দিচ্ছে। আচ্ছা, কিন্তু কি করে দিচ্ছে? কারণ সেই মুরগিগুলো আগে থেকেই মরা। ইয়া খোদা, এ কি পাপ করছিস বাবা? এটা ভুল। এরকম পাপ করো না। যদি আমাদের তন্দুরি খেয়ে কারোর শরীর খারাপ হয়, তাহলে খোদা আমাদের ক্ষমা করবেন না বাবা। এরকম কিছুই হবে না আব্বা। সব হোটেলওয়ালাই এটাই করে। আমার সব বন্ধুদের হোটেলে এটাই হয়। এখনো কারোর শরীর খারাপ হয়নি, আর আগেও হবে না। আমার কাজ ছিল তোমাকে সাবধান করা, বাকি তোমার ইচ্ছা। এখন এই হোটেল তোমার, আর তুমি এটার মালিক। ভালো হোক বা মন্দ হোক, সেটা তোমার সিদ্ধান্ত, ঠিক আছে? সুলতান সাহেব ওখান থেকে চলে গেলেন। এই পুরো কথাবার্তা আব্দুল শুনে নিয়েছিল। কিছুক্ষণ পরে সেও নিজের বাড়ির দিকে চলে গেল। রাত্রে আব্দুল এই ব্যাপারে চিন্তা করতে লাগলো। আমি এমন জায়গায় কাজ করতে পারবো না যেখানে মানুষের শরীর স্বাস্থ্য নিয়ে খেলা করা হয়। এটা একদম ভুল কাজ। কিন্তু আফজল মিয়া আমার কথা শুনবে না। ভালো এটাই হবে যে আমি এই কাজটা ছেড়ে দিই। আব্দুল ভেবে নিয়েছিল যে ও সুলতান হোটেলে খানসামার কাজ ছেড়ে দেবে। পরের দিন সকালেও হোটেলে গেল। আমি কাল সবকিছু শুনে নিয়েছিলাম। এই কাজ করতে আমার মন আমাকে সায় দিচ্ছে না। আমি এই হোটেল ছেড়ে চলে যাচ্ছি। ভালো কথা। তোমার কি মনে হয়, তুমি চলে গেলে আমার হোটেল বন্ধ হয়ে যাবে? কখনোই না। কিন্তু তুমি অন্য কোনো হোটেলে কখনো কাজ পাবে না। এটা কিন্তু সত্যি আব্দুল মিয়া। আমি মেনে নিলাম। আমি কাজ না করেও থেকে যাব, কিন্তু বেঈমানিতে অংশগ্রহণ করব না। আব্দুল এই কথা বলে সেখান থেকে চলে গেল। ও অনেক হোটেলে কাজ খুঁজতে লাগলো, কিন্তু কোথাও ও কাজ পেল না। ক্লান্ত হয়ে সে একদিন ওর বন্ধু মুস্তাফার সাইকেলের দোকানে গিয়ে বসলো। কি হলো ভাই, আজও কাজ পেলে না? না বন্ধু, জানি না এবার কি করব। আমি তন্দুরি বানানো ছাড়া আর কোনো কাজ করতেও পারি না। তোমাকে কে বলেছে অন্য কাজ করতে? আমি তো এটা বলছিলাম যে তুমি তোমার নিজের তন্দুরির কাউন্টার খুলে ফেলো। অত টাকা নেই আমার কাছে। তন্দুর বানাতে অনেক টাকা লাগে, আর তার উপরে হোটেলও তো চাই না। তার উপর তার ভাড়া, এত কিছু আমি কি করে করব? তোমার দুটো সমস্যার একটাই সমাধান আছে আমার কাছে। একটু অপেক্ষা করো। মুস্তাফা দুটো পুরনো সাইকেলের রিম নিয়ে তার মধ্যে দিয়ে একটা শিক ঢুকিয়ে দিল। নে, তৈরি হয়ে গেছে। এটা কি? বোঝাচ্ছি তোকে। মুস্তাফার কাছে একটা হাতগাড়ি ছিল। মুস্তাফা হাতগাড়ির ওপর একটা লোহার পাট ঢুকে আটকে দিল, আর তারপর সেই তন্দুর ওই হাতগাড়ির ওপর রেখে দিল। এবার এটার নিচে তুই জ্বলন্ত কয়লা রাখ, আর এটা ঘুরিয়ে ঘুরিয়ে তন্দুরি বানা। আরে বাহ, এটা তো খুব ভালো। তুই এটা ভাবলি কি করে? আমি তোর সাহায্য করতেই চাইছিলাম, তাই এটা আমার মাথায় এলো। ধন্যবাদ ধন্যবাদ আমার বন্ধু। পরের দিন আব্দুল তার হাতগাড়িতে তন্দুরি বিক্রি করতে লাগলো। আব্দুল তন্দুরি বানাতে পারদর্শী ছিল। ওর হোটেল ছিল না, তাই সে তন্দুরির দামও কম রেখেছিল। আব্দুলের তন্দুরির ঠেলাতে গ্রাহকদের ভিড় লেগেই থাকতো। ওদিকে সুলতান হোটেলে ফুড অফিসারদের রেড হলো, আর মরা মুরগি বিক্রি করার অপরাধে হোটেল সিল করে দেওয়া হলো, আর আফজলকে জেলে বন্দি করে দেওয়া হলো। হয়তো এটাই প্রকৃতির নিয়ম। ভালোর সাথে ভালো হয়, আর খারাপের সাথে খারাপ। তাই জন্য কথায় আছে, যার শেষ ভালো তার সব ভালো। আব্দুল একজন খানসামা ছিল যে সুলতান মিয়ার হোটেলে তন্দুরি বানাতো। ভাই, আমাকে একটা তন্দুর পার্সেল করে দাও। আগে এক্ষুনি দিচ্ছি। আপনার হাতের তন্দুরের কোনো জবাব নেই আব্দুল মিয়া। আমি অনেক হোটেলের তন্দুর খেয়েছি,
কিন্তু আপনার হাতের তন্দুরের মতো স্বাদ কোথাও পাওয়াই যাবে না। ধন্যবাদ, আপনার যে আমার তন্দুরি ভালো লেগেছে সেটাই অনেক। আব্দুল অনেক বছর ধরে এই হোটেলেই কাজ করছিল। সবকিছু ঠিকই চলছিল। তারপর একদিন সুলতান মিয়ার ছেলে আফজল হোটেলের দেখাশোনা করতে আরম্ভ করলো। ভাই, আপনার হোটেলের তন্দুরির তো কোনো কথাই নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি জানি জনাব, অনেক লোক আব্দুল মিয়ার তন্দুরির খুব প্রশংসা করেন। এই শুনে আব্দুল হাসলো। সে আফজলের মনে দুষ্টু বুদ্ধির ব্যাপারে জানতো না। আফজল ভেবে রেখেছিল যে ও তন্দুরি কাউন্টার আরো বড় করে বানাবে এবং আরো অনেক খানসামা রাখবে। আব্দুল ভাই, এবার আপনাকে অন্যান্য খানসামাদেরও আপনার মতন তন্দুরি বানাতে শেখাতে হবে। আসলে ব্যাপারটা হলো, আমি তন্দুরির কাউন্টারটা বড় করতে চলেছি যাতে আরো বেশি অর্ডার নিতে পারি, সেই জন্য। হ্যাঁ নিশ্চয়ই, আমি সব খানসামাদের শিখিয়ে দেবো। এই শুনে আফজল খুশি হলো। কিছুদিন পর তন্দুরি কাউন্টার বড় হয়ে গেল। আরো দুজন খানসামা কাউন্টারে এলো, আলতাফ আর আরবাজ। এবার আমাকে ভালো করে দেখো আর শেখো। যদি আমার মতন ভালো করে তন্দুরি বানাতে পারো তাহলে গ্রাহক তোমাদেরও তারিফ করবে। আব্দুল দুজনকে ভালো করে তন্দুরি বানাতে শেখাতে লাগলো। কিছুদিনের মধ্যেই ওরাও আব্দুলের মতন তন্দুরি বানাতে শিখে গেল। আশা করি এবার আপনার হোটেল খুব ভালো ব্যবসা করবে এবং ভালো লাভ করবে। আপনার আশীর্বাদ থাকলে সবই হবে আব্দুল মিয়া। আব্দুল ভালো মনে ওই দুজন খানসামাকে তন্দুরি বানাতে শিখিয়েছিল, কিন্তু আফজল খুব চালাক ছিল। ওর মনে শুধু টাকা রোজগার করার জেদ ছিল। তাই জন্য ও একটা নতুন পোল্ট্রিওয়ালার সাথে সওদা করলো। এই পোল্ট্রিওয়ালা আফজলকে সস্তা দামে মরা মুরগি বিক্রি করতে লাগলো, যার জন্য আফজলের লাভ বেড়ে গেল। তন্দুরি কাউন্টার বড় হয়ে যাওয়ার কারণে গ্রাহকও বেড়ে গিয়েছিল। সবকিছু ঠিকঠাক চলছিল, কিন্তু একদিন যখন আব্দুল বেশ রাত পর্যন্ত হোটেলে ছিল, তখন হোটেলের মালিক সুলতান সেখানে এলো। বাবা আফজল, কেমন চলছে হোটেল? খুব ভালো আব্বা। আমি শুনেছি তুই নাকি পোল্ট্রিওয়ালা বদলে দিয়েছিস। হ্যাঁ আব্বা, এই পোল্ট্রিওয়ালা আমাদের কম দামে মুরগি দিচ্ছে। আচ্ছা, কিন্তু কি করে দিচ্ছে? কারণ সেই মুরগিগুলো আগে থেকেই মরা। ইয়া খোদা, এ কি পাপ করছিস বাবা? এটা ভুল, এরকম পাপ করো না। যদি আমাদের তন্দুরি খেয়ে কারোর শরীর খারাপ হয় তাহলে খোদা আমাদের ক্ষমা করবেন না বাবা। এরকম কিছুই হবে না আব্বা, সব হোটেলওয়ালাই এটাই করে। আমার সব বন্ধুদের হোটেলে এটাই হয়। এখনো কারোর শরীর খারাপ হয়নি, আর আগেও হবে না। আমার কাজ ছিল তোমাকে সাবধান করা, বাকি তোমার ইচ্ছা। এখন এই হোটেল তোমার, আর তুমি এটার মালিক। ভালো হোক বা মন্দ হোক সেটা তোমার সিদ্ধান্ত, ঠিক আছে? সুলতান সাহেব ওখান থেকে চলে গেলেন। এই পুরো কথাবার্তা আব্দুল শুনে নিয়েছিল। কিছুক্ষণ পরে সেও নিজের বাড়ির দিকে চলে গেল। রাত্রে আব্দুল এই ব্যাপারে চিন্তা করতে লাগলো। আমি এমন জায়গায় কাজ করতে পারবো না যেখানে মানুষের শরীর স্বাস্থ্য নিয়ে খেলা করা হয়। এটা একদম ভুল কাজ। কিন্তু আফজল মিয়া আমার কথা শুনবে না। ভালো এটাই হবে যে আমি এই কাজটা ছেড়ে দিই। আব্দুল ভেবে নিয়েছিল যে ও সুলতান হোটেলে খানসামার কাজ ছেড়ে দেবে। পরের দিন সকালেও হোটেলে গেল। আমি কাল সবকিছু শুনে নিয়েছিলাম। এই কাজ করতে আমার মন আমাকে সায় দিচ্ছে না। আমি এই হোটেল ছেড়ে চলে যাচ্ছি। ভালো কথা। তোমার কি মনে হয়, তুমি চলে গেলে আমার হোটেল বন্ধ হয়ে যাবে? কখনোই না। কিন্তু তুমি অন্য কোনো হোটেলে কখনো কাজ পাবে না। এটা কিন্তু সত্যি আব্দুল মিয়া। আমি মেনে নিলাম, আমি কাজ না করেও থেকে যাব, কিন্তু বেইমানিতে অংশগ্রহণ করব না। আব্দুল এই কথা বলে সেখান থেকে চলে গেল। ও অনেক হোটেলে কাজ খুঁজতে লাগলো, কিন্তু কোথাও ও কাজ পেল না। ক্লান্ত হয়ে সে একদিন ওর বন্ধু মুস্তাফার সাইকেলের দোকানে গিয়ে বসলো। কি হলো ভাই, আজও কাজ পেলে না? না বন্ধু, জানি না এবার কি করব। আমি তন্দুরি বানানো ছাড়া আর কোনো কাজ করতেও পারি না। তোমাকে কে বলেছে অন্য কাজ করতে? আমি তো এটা বলছিলাম যে তুমি তোমার নিজের তন্দুরির কাউন্টার খুলে ফেলো। অত টাকা নেই আমার কাছে। তন্দুর বানাতে অনেক টাকা লাগে, আর তার উপরে হোটেলও তো চাই না, তার উপর তার ভাড়া। এত কিছু আমি কি করে করব? তোমার দুটো সমস্যার একটাই সমাধান আছে আমার কাছে, একটু অপেক্ষা করো। মুস্তাফা দুটো পুরনো সাইকেলের রিম নিয়ে তার মধ্যে দিয়ে একটা শিক ঢুকিয়ে দিল। নে, তৈরি হয়ে গেছে। এটা কি?
বোঝাচ্ছি তোকে। মুস্তাফার কাছে একটা হাতগাড়ি ছিল। মুস্তাফা হাতগাড়ির ওপর একটা লোহার পাট ঠুকে আটকে দিল আর তারপর সেই তন্দুর ওই হাতগাড়ির ওপর রেখে দিল। এবার এটার নিচে তুই জ্বলন্ত কয়লা রাখ আর এটা ঘুরিয়ে ঘুরিয়ে তন্দুরি বানা। আরে বাহ, এটা তো খুব ভালো। তুই এটা ভাবলি কি করে? আমি তোর সাহায্য করতেই চাইছিলাম, তাই এটা আমার মাথায় এলো। ধন্যবাদ ধন্যবাদ আমার বন্ধু। পরের দিন আব্দুল তার হাতগাড়িতে তন্দুরি বিক্রি করতে লাগলো। আব্দুল তন্দুরি বানাতে পারদর্শী ছিল। ওর হোটেল ছিল না, তাই সে তন্দুরির দামও কম রেখেছিল। আব্দুলের তন্দুরির ঠেলাতে গ্রাহকদের ভিড় লেগেই থাকতো। ওদিকে সুলতান হোটেলে ফুড অফিসারদের রেড হলো আর মরা মুরগি বিক্রি করার অপরাধে হোটেল সিল করে দেওয়া হলো আর আফজলকে জেলে বন্দি করে দেওয়া হলো। হয়তো এটাই প্রকৃতির নিয়ম, ভালোর সাথে ভালো হয় আর খারাপের সাথে খারাপ। তাই জন্য কথায় আছে, যার শেষ ভালো তার সব ভালো। নাগপুর গ্রামে পিঙ্কি নামের একটা মেয়ে নিজের মায়ের সাথে থাকতো। ও গ্রামে একটা বিদ্যালয়ের সামনে কচুরি আর বার্গার বিক্রি করত। গরম গরম কচুরি আর বার্গার খেয়ে নাও, যে একবার খাবে সে খেতেই থাকবে। এসো এসো এসো, গরম গরম কচুরি বার্গার নিয়ে নাও। বিদ্যালয়ের ছুটি হওয়ার পর সমস্ত বাচ্চারা তার ঠেলার সামনে এসে গরম গরম কচুরি বার্গার খেত। পিঙ্কি, আমাকে এক প্লেট কচুরি বার্গার দিয়ে দাও। এইভাবেই সমস্ত বিদ্যার্থীরা খুব শখ করে কচুরি বার্গার খেত। এইটুকুই নয়, ওই গ্রামের লোকেরাও ওখানে খাবার খেতে আসতো। পিঙ্কি মা, নিয়ে যাবার জন্য কচুরি বার্গার প্যাক করে দাও তো। পিঙ্কি মা, আমাকে 2 প্লেট কচুরি বার্গার ভরে দিও তো। তোমার হাতে বানানো কচুরি বার্গার দেখে আমার জিভে জল চলে আসে আর কি বাবা। ধন্যবাদ কাকু। স্কুলের বাইরে রেখা আর ওর বোন শিখাও কচুরি বিক্রি করত, কিন্তু ওদের বিক্রি সেরকম হতো না। এইসব দেখার পর রেখা আর শিখা খুব ঈর্ষা করত। একটুও ঠেলাতে তো দেখ কিরকম ভিড় লেগেছে, সমস্ত লোকেরা ওর ঠেলাতেই যায়। হ্যাঁ দিদি, সকাল থেকে আমাদের দোকানে কেউ কচুরি কিনতে আসেনি। এখন এই দোকান চালানোর জন্য কিছু একটা করতেই হবে। পিঙ্কি কচুরি বার্গার বিক্রি করে বাড়ি ফেরত আসতো আর নিজের অসুস্থ মায়ের দেখাশোনা করত। জানো মা, আজকে আমার হাতের কচুরি বার্গার খেয়ে সবাই খুব প্রশংসা করেছে আর আমার সমস্ত বার্গার বিক্রি হয়ে গেছে। এটা তো খুব ভালো কথা। ভগবান করুক এইভাবেই তোমার বিক্রি হতে থাকুক। কিছুদিন পরই ওর মায়ের শরীর খুব খারাপ হয়ে যায় আর পিঙ্কি ওনাকে সরকারি হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করিয়ে দেয়, যার কারণে ও কচুরি বার্গারের দোকান লাগাতে পারে না। অন্যদিকে রেখা এই ব্যাপারের লাভ উঠিয়ে লোকেদেরকে নিজের দোকানে ডাকে। এসো এসো, আমার কচুরি একবার খেলে বারবার খাবে। রেখা দিদি, কচুরি বার্গার দিয়ে দাও আমায় 1 প্লেট। এক্ষুনি দিচ্ছি, একটু দাঁড়া। ওর হাতের কচুরি বার্গার খেয়ে বাচ্চারা বলে, এটা কি রকম কচুরি বার্গার বানিয়েছো? এরকম বার্গার খেয়ে তো আমাদের পেটই খারাপ হয়ে যাবে। তুমি পিঙ্কি দিদির মতো কচুরি বার্গার বানাতে পারো না? রেখার হাতের কচুরি বার্গার খেয়ে কেউ পছন্দ করে না। অন্যদিকে পিঙ্কির মা সুস্থ হয়ে বাড়ি চলে আসে আর পিঙ্কি দ্বিতীয় দিনই কচুরি বার্গার বিক্রি করতে ওখানে চলে আসে। গরম গরম কচুরি বার্গার নিয়ে নাও। বাচ্চারা পিঙ্কিকে দেখে দৌড়ে চলে আসে। দিদি, তোমার হাতের কচুরি বার্গার না খেয়ে আমাদের ভালোই লাগছিল না মোটেই। চলো চলো, এখন তাড়াতাড়ি কচুরি বার্গার দিয়ে দাও। দেখতে দেখতেই ওখানে সমস্ত বাচ্চারা এবং গ্রামবাসীরা কচুরি বার্গার খেতে চলে আসে, যেটা দেখে রেখা বলে, একটু দেখ তো ওইদিকে, আমার হাতের কচুরি বার্গার কেউ খায়নি। আর পিঙ্কি আসা মাত্রই ওর ঠেলাতে এত ভিড়, ওকে তো মজা দেখাতেই হবে। রেখা পিঙ্কিকে মজা দেখানোর পরিকল্পনা করে আর ও সুযোগ বুঝেই পিঙ্কির কচুরিতে ওষুধ মিশিয়ে দেয়, যার কারণে লোকেদের পেটে ব্যথা শুরু হয়। আরে কি, এই পিঙ্কির কচুরি বার্গার খেয়ে তো পেটে ব্যথা হচ্ছে। হ্যাঁ, আপনি ঠিক বলেছেন, আমার পেটেও ব্যথা হচ্ছে। এবারে কে এখান থেকে তাড়িয়ে দিতে হবে। হ্যাঁ, তাড়িয়ে দিতে হবে। ওর কচুরি বার্গার খেয়ে যদি আমাদের শরীর খারাপ হয়ে যায় তাহলে। পিঙ্কিকে গ্রামের লোকেরা ওখান থেকে তাড়িয়ে দেয় আর পিঙ্কি কাঁদতে কাঁদতে নিজের ঠেলা নিয়ে ওখান থেকে চলে যায়। এইসব দেখে রেখা খুব খুশি হয়। এখন হলো তো মজা, এখন বিক্রি কর, কচুরি বার্গার বিক্রি কর।
পিঙ্কি একটা গাছের নিচে বসে পড়ে আর কাঁদতে শুরু করে। এখন আমি আমার মায়ের চিকিৎসা কি করে করাবো? আমার কচুরি বার্গার বিক্রি হলো না। আমার কচুরি বার্গারে আমি এমন কি দিলাম বাবা? একজন বয়স্ক লোক পিঙ্কির ঠেলাকে দেখে পিঙ্কির দিকে এগিয়ে আসে আর বলে, মা, আমাকে কচুরি বার্গার দাও না, আমার খুব খিদে পেয়েছে। না আঙ্কেল, আমি এই কচুরি বার্গার আপনাকে দিতে পারবো না। এই কচুরি বার্গারে কেউ কিছু একটা মিশিয়েছে। কি করব মা, আমার যে খুব জোরে খিদে পেয়েছে। আমি তোমার এই দোকানটা দেখলাম, তাই তোমার কাছে চলে এলাম। না আঙ্কেল, এই কচুরি বার্গার আপনি খাবেন না। আমার কাছে 50 টাকা আছে, নিয়ে নিন আর অন্য কোথাও গিয়ে অন্য কিছু খেয়ে নিন। পিঙ্কির এই কথাটা শোনার পর বয়স্ক লোকটার খুব ভালো লাগে আর ওই বয়স্ক লোকটা কচুরি বার্গারের দিকে দেখে নিজের হাত ওঠায়। ওনার হাত থেকে আলো বেরোয় আর উনি জাদু করার পর ওখান থেকে চলে যান। এই কথাটা পিঙ্কি বুঝতেই পারে না আর ও বাড়িতে গিয়ে নিজের মাকে বলে, মা, আজ আমি কচুরি বার্গার বিক্রি করতে পারিনি। আমার কচুরি বার্গারে কিছু একটা মিশিয়ে দিয়েছিল কেউ, যার কারণে লোকেদের পেট খারাপ হয়ে যাচ্ছিল, তাই আমাকে ওখান থেকে সরিয়ে দেওয়া হলো। কি কচুরি বার্গারে মিশিয়ে দিয়েছে? আমাকে একটু খাইয়ে দেখা, আমিও তো দেখি যে কচুরি বার্গারে কি মেশানো আছে। পিঙ্কি ওই কচুরি বার্গার নিজের মাকে এনে দেয়। যেই মাত্র উনি কচুরি বার্গার খান, ওনার স্বাস্থ্য ঠিক হতে শুরু করে। দেখ, আমার তো কিছুই হলো না, আমার পেটেও ব্যথা হলো না আর আমার শরীরও ঠিক আছে। তাই মা, তুমি সত্যি বলছো? এই সব কিছু দেখে পিঙ্কি দ্বিতীয় দিনই কচুরি বার্গার বিক্রি করতে আবার পৌঁছে যায়। পিঙ্কি, কয়েকটা কচুরি বার্গার দিয়ে দাও তো। ঠিক আছে, এক্ষুনি দিচ্ছি। ওই লোকটা যেই মাত্র কচুরি বার্গার খান, ওনার পেটের ব্যথা ঠিক হয়ে যায় আর ওই লোকটা পিঙ্কিকে বলে, আরে এ কি পিঙ্কি মা, তোমার কচুরি বার্গার খেয়ে তো আমার পেটের ব্যথা ঠিক হয়ে গেল। এই কথাটা গ্রামে ছড়িয়ে পড়ে যে পিঙ্কির কাছে জাদুই কচুরি আছে, যেটা খেয়ে সমস্ত অসুখ দূর হয়ে যায়। আর এটা শুনে সমস্ত লোকেরা পিঙ্কির কাছে এসে কচুরি চায়। পিঙ্কি, পিঙ্কি, আমাকে কচুরি বার্গার খাওয়াও না। তোমার কচুরি বার্গার খেয়ে আমার কোমরের ব্যথাটা ঠিক হয়ে যাবে। এই সব কিছু দেখে রেখা ভাবে, আমিও একবার এই কচুরি বার্গার খেয়ে দেখি তো, আমারও অসুস্থতা ঠিক হয় কিনা। আমাকেও একটা কচুরি বার্গার খাওয়াও তো। যেই মাত্র ও কচুরি বার্গার খায়, ওর পেটে খুব জোরে ব্যথা হয়। ও বুঝতে পারে যে ও পাপ করেছে আর সেই কারণেই ওর সাথে উল্টো হয়েছে। সমস্ত লোকেরা কচুরি বার্গার খেয়ে অসুস্থতা থেকে ছুটি পেয়ে যায়। এই কথাটা পিঙ্কি বুঝতেই পারছিল না। ওই বয়স্ক লোকটা আবার পিঙ্কির কাছে আসে। পিঙ্কি মা, আমাকে 50 টাকার কচুরি বার্গার দিয়ে দাও তো। আরে আঙ্কেল, আপনি তো সেই আঙ্কেলই ওই দিন আমার কচুরি বার্গার খেতে চেয়েছিলেন না? ওই কচুরি বার্গার খারাপ হয়ে যাওয়ার কারণে আমি আপনাকে বারণ করেছিলাম। হ্যাঁ পিঙ্কি, আমি হলাম সেই। এইটুকু বলা মাত্রই ওই বয়স্ক লোকটা একটা পরীতে পরিণত হয়। এটা কি, আপনি পরী হয়ে গেলেন? আপনি কে? হ্যাঁ পিঙ্কি, আমি বয়স্ক নই, আমি একটা পরী। তোমার সততা দেখার পর আমার খুব ভালো লাগলো আর তাই আমি তোমার কচুরি বার্গারকে একটা জাদুই কচুরি বার্গারে পরিণত করেছিলাম, যার কারণে যেই সৎ লোক ওই কচুরি বার্গার খাবে তার অসুস্থতা দূর হয়ে যাবে। এই কথাটা জানার পর পিঙ্কি খুব খুশি হয় আর ধন্যবাদ জানায়। ও জাদুই কচুরি বার্গার নিয়ে নিজের মাকেও খাওয়ায় আর অন্যদেরও অসুস্থতা ঠিক করে দেয়।